এই যে ৩২ নম্বর গুড়িয়ে দিয়েছে ধানমন্ডি ৩২ নম্বর, কিভাবে দেখেন এটা? লাভটা কার হলো? ৩২ নম্বরটা গুড়িয়ে দেওয়াতে পলিটিক্যাল বেনিফিটটা কার হলো? না, ছাত্রদের তো একটা সুনির্দিষ্ট দাবি হচ্ছে যে সকল ষড়যন্ত্রের এটি কেন্দ্রবিন্দু তারা এটা তো গুড়িয়ে দিয়েছে। জিদের কাজ। তারা জিদে রাগে ক্ষোভে বা যারা ৩২ নম্বরকে ফ্যাসিজমের কথা বলে। দেখুন, আমি একটা কথা বলি, ৩২ নম্বর নিয়ে একটা সিম্পল কথা বলি। ৭১ পর্যন্ত আমার ধারণা, আমার যতখানি, যদি ডেমোক্রেসি থাকে আমি তো আমার কথা বলতেই পারবো, ৭১ পর্যন্ত তো শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু বা যা বলেন আপনি, বঙ্গবন্ধুর সমান দৈর্ঘ্য প্রস্থে কোনো লিডার ছিল বলে আমার ধারণা না। আমি বলতে পারি না ৭১ পর্যন্ত। ৭১ থেকে ৭৫ পর্যন্ত আপনি অনেক প্রশ্নই করতে পারেন, এবং ওই বাসাটা একটা হিস্টোরিক বাসা। ওখানে ৬ দফা থেকে আরম্ভ করে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু হয়েছে। আবার ওই বাসা থেকে ওই বাকশালও হয়েছে, আবার সব কিছু হয়েছে। এই ইতিহাস ধরলে তো পুরোটাই বাস্তবতা আপনার পুরোটাই আসতে হবে। এখন আমার প্রশ্নটা হলো, ভাঙচুর করে আপনি কি সরালেন? আপনি কি ৭১ মানে ৬২ থেকে ৬৬ বা ৬৯ গণঅভ্যুত্থান বা শেখ মুজিবের বঙ্গবন্ধু হয়ে বেড়ে ওঠা বা সেই ইতিহাসগুলি, সেগুলি কি আপনি সরিয়ে ফেলতে পারবেন বাংলাদেশ থেকে? আপনি পারবেন না। আবার সেই স্বৈরাচারের বা ওই স্বৈরাচারী অ্যাক্টিভিটি বা বাকশাল বা ফ্যাসিজম বা যাই বলেন, সেটাও আপনি সরিয়ে, সেটা থাকুক না থাকুক। তো আমার মনে হয় এটাতে রাজনৈতিক মানে ছাত্রদের একটা বা যারা ইমোশনের একটা বহিঃপ্রকাশ হয়েছে, আর আওয়ামী লীগের একটা পলিটিক্যাল বেনিফিট হয়েছে, যে আওয়ামী লীগ হ্যাজ সামথিং টু ক্রাই অন, যে আওয়ামী লীগ সবসময় এটা নিয়ে একটা পলিটিক্যাল বেনিফিট পাবে, এবং যারা আওয়ামী লীগ করে বা যারা সাধারণ মানুষ বা তাদের কাছে, অনেকের কাছে এটা হয়তো তারা বেনিফিট পাবে। বাট আমার মনে হয় এই যে এই জিনিসগুলি, কিন্তু আমরা বহু সাধারণ লোককে দেখেছি ওই বাড়ি থেকে একটা ইট খুলে নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ আছে তো, এনটি আওয়ামী লীগ, এনটি বঙ্গবন্ধু, এনটি শেখ মুজিব আছে তো, এরকম ইট খুলে নিয়ে যেতে দেখেছি যে আমার বাড়িতে নেব এবং এটা এই কাজে ব্যবহার করব। বাংলাদেশে এটা কি আপনি অস্বীকার করবেন যে বাংলাদেশে অনেক মানুষ নাই যারা ৭১ পর্যন্ত ওনাকে বঙ্গবন্ধু ডাকে তো? এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আবার ৭১ থেকে ৭৫ পর্যন্ত ডাকে, আবার অনেক ৭১ পর্যন্ত ডাকতে চায় না, প্রথম থেকেই অস্বীকার করতেই পারে। এটা তো গণতন্ত্র, আপনিও করতে পারেন, আমি করতে পারি। আমরা কে করি না করি এটা তো আমাদের পার্সোনাল ব্যাপার। বাট আমার কথাটা হলো, যেই লোকগুলি শেখ মুজিবুর রহমানের কোনো কন্ট্রিবিউশনকে মানতে চায় না, তারা হয়তো যে ইট খুলে নিয়ে আসছে। যারা আবার মনে করে যে এই বাড়িটা ভাঙা উচিত হয় না, যে আমার করাপশনের জন্য, আমার দুর্নীতির জন্য, আমার গণতন্ত্র হত্যার জন্য এখন আপনি আমার বাবার কবর ভেঙে ফেলবেন ভোলাতে যেয়ে, আবার অনেকে ভেবে চিন্তা করে। আপনি আমার কথা বুঝতে পারছেন জিনিসটা? তো এক একজনের এক একটা হয়ে যাবে। আমি যদি আপনি মনে করি, যখন আপনি পুড়তে দেখেন, ভাঙতে দেখেন, এই করে দেখেন ভাই, আমি রাজনীতি করি, আমি রাজনীতির কথা বলি। আমি মনে করি আওয়ামী লীগ পলিটিক্যাল বেনিফিটটা পায়, যাতে আওয়ামী লীগ উইল ক্রাই অন দিস সবসময় যে এইটা এভাবে করেছে। বাট ওই সিচুয়েশনটা আবার ছাত্ররা যে রাগ হয়েছে, ছাত্র যা ওই সময় যে সারা বাংলাদেশে রাগ হয়েছে, এবং কোনো অনুশোচনা নাই। ওই ৬ মাস পরে এসে যে বক্তব্যটা দিল আওয়ামী লীগের সভানেত্রী, যে একটা বারও করা হত্যার কোনো বিচার, কোনো কিছু নেই, যথেষ্ট রিজন আছে ছাত্রদের রাগ হওয়ার। এটা না যে ছাত্র রাগ হওয়ার, যথেষ্ট রিজন আছে যে তারা রাগ হয়ে এই কাজটা করেছে, এবং যে আগুন জ্বলছে খুবই স্বাভাবিক, যারা মারা গিয়েছে, যারা করেছে তারা করেছে। কিন্তু আমি রাইট আর রঙে যাচ্ছি না, আমি বলছি ডিফারেন্ট স্কুল অফ থট আছে, বাট পলিটিক্যাল বেনিফিটটা আওয়ামী লীগের হয়েছে। এর আগ পর্যন্ত তাদের হাতে এজেন্ডা ছিল না, এটা একটা এজেন্ডা। না, এই এজেন্টটা কতখানি হেল্পফুল হবে আমি বলছি। আওয়ামী লীগ যেই দুর্নীতি, যে গণহত্যা এবং যে গণতন্ত্র হত্যা যা দেখিয়েছে, এরকম আমার মনে হয় আরো ২০টা ৩২ নম্বর ভাঙলেও ওইটার বেনিফিট, কিন্তু বেনিফিট পাচ্ছে। সরকার দুর্নীতির বিরুদ্ধে কতখানি সফল হয়েছে বলে আপনি মনে করেন অন্তর্বর্তী সরকার? এই প্রশ্নটা দুইটা আনসার। এখন কোনো ব্যাংক লুট নাই, এটা সত্যি কথা। ঘুষ তো থাকবেই, এটা মজ্জাগতভাবে কিছু জায়গায় থাকে, বাংলাদেশে এটা থাকবে, রুল অফ ল। ব্যাংক লুট নাই, এটা অনেক অনেক বড় একটা মানে বিরাট একটা অর্জনের জায়গা। দরবেশ, তারপর আনিসুল হক, নজরুল বা আরও অন্যান্য অনেক বড় বড় ব্যবসায়ী যাদের নামে কথা আছে, তারা বিদেশ যেতে পারছেন, ইনভেস্টিগেশন হচ্ছে। এই জিনিসগুলিতে মানুষ স্বস্তির জায়গায় আছে, যে আমি বলি না যে টাকা দিয়ে সব কিছু হয় না, আল্লাহর বিচারে আল্লাহ টাকা, হ্যাঁ না। তবে একটা স্যাড জায়গা আবার আমার কাছে মনে হচ্ছে, আমি রিকভারি দেখছি না, এবং রিকভারির কোনো দৃশ্যমান কোনো কিছু দেখছি না। যেমন আপনি মনে করেন, আমি কথা বলি, এই যে দেখেন আপনার মনে করেন এক্সিম ব্যাংকের নজরুল সাহেবের ১৫,০০০ ২০,০০০ কোটি টাকা হয়তো লোন আছে। উনি আমি খবর পেলাম যে উনি অসুস্থ, ওনার নাকি হার্টে কি স্ট্যান্টিং না বা কী করতে হয়েছে, ওনাকে নিয়ে গেছে। দরবেশকে আমরা দেখছি। তো এদেরকে রেখে দিয়ে মেরে ফেলে বা বয়স হয়ে যে আমাদের তো লাভ নাই, এদেরকে রাখেন, এদের সাথে নেগোশিয়েট করেন, এদের কাছ থেকে টাকাগুলি বের করেন।
আপনি রেখে দিলেন, জাতি দেখছে দরবেশ, কিন্তু এদের ছেলেরা সিঙ্গাপুরে পার্টি করে বেড়াচ্ছে, দরবেশের ছেলে বা পরিবাররা সিঙ্গাপুরে পার্টি করে বেড়াচ্ছে বা হ্যারেটসে খেয়ে বেড়াচ্ছে। তো এতে তো আমার লাভ হচ্ছে না। রাদার আজকে ফারুক খান এখানে আছেন, এখানে বসে আছেন, ওখানে আজিজ খান বিলিনিয়ার ঘুরে বেড়াচ্ছেন। তো আমার কথা হলো এই নেক্সাসগুলি আপনি বের করেন, তাদের সাথে নেগোশিয়েট করেন ফর স্পেশাল এই ধরনের লুটেরা। আপনার স্পেশাল কোনো একটা জিনিস বের করতে হবে, আপনি তাদের সাথে এই যে আজকে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিচ্ছেন, 30,000 40,000 মানুষ রাস্তায় চলছে। তো আমার মনে হয় আমাদের দরকার টাকা গলি ফেরত। সম্পদ জব্দের নির্দেশ এতে কোনো দিচ্ছেন লাভ আছে? আপনারা। এদের এখানে কিছুই নাই। ওইসব জব্দ করেও আপনার লাভ, আপনি যে জব্দ করবেন কি, কাকে শিক্ষা দিবেন? মৃত মানুষের সম্পত্তি জব্দ করে আপনার লাভ কি? আর এদের প্রত্যেকের বয়সের দিকে তাকিয়ে দেখেন, শরীরের দিকে তাকিয়ে দেখেন, এটা তো আর মানে নর্মাল ক্রিমিনাল কেস না। সো ইউ হ্যাভ টু রিকভার বিকজ অবসিন অ্যামাউন্ট অফ মানি। আপনার এই টাকাটা তো রিকভার করতে হবে। এমএলএ প্রসিজার করতে হলে ওনাদেরকে ওই আলাপে যেতে হবে, বা ওনাদের আত্মীয় স্বজন, ওদের সন্তান যে ভাই দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং, তোমার বেনিফিট পাবা না, কিন্তু এইটা হইলে এইটা পাবা, অ্যাটলিস্ট তোমাদের ফ্যাক্টরি চলবে বা তোমরা বেতন দিতে পারবা। কারণ এই লোকরা যদি রাস্তা, আপনার মনে নাই বেক্সিমকোর লোক রাস্তায় নেমে যাচ্ছে, রাস্তায় আপনি কী করবেন? আপনার কি অবস্থান আছে? প্লাস আপনার জনসম্পৃক্ত মন্ত্রী না, আপনার ব্যবসায়িক মন্ত্রী যে, উনি জনসম্পৃক্ত না। আপনার যে মন্ত্রী উনি আপনি কয়টা ব্যবসায়ীদের সাথে কথা বলছেন, কতজনের সাথে কথা বলেন? এই যে আমরা কয়দিন আগে খবর পেলাম যে ওষুধ, ভাই সরি আমি একটু বলি, তারপরে বোধ হয় ওষুধ শিল্পে নাকি ওই যে বেসিক ওষুধ, সব ওষুধের নাকি দাম কমাতে হবে। অনেক ওষুধ আপনি মার্কেটে পাবেন না। আপনি যদি হঠাৎ এই চিপ পপুলারিটি পাওয়ার জন্য যে ইউনুস সরকার ওষুধের দাম কমেছে, আপনি অনেক কিছু আপনি মার্কেটে পাবেন না।